দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। শহীদ নূর হোসেন দিবস আজ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের শিরোনাম গণতন্ত্র মুক্তি পাক। যে স্লোগান বুকে পিঠে নিয়ে জীবন দিয়েছিলেন নূর হোসেন, সেই স্বপ্ন পূরণে আজকে আমরা কতদূর এগিয়ে, সে প্রশ্ন সামনে রয়েছে। জুলাইয়ে আরও অনেক মানুষ জীবন দিয়েছেন, সেও একই উদ্দেশ্যে। সেই অভিযাত্রায় নতুন করে স্বপ্ন দেখেছে মানুষ, সেদিকে এগোবার চেষ্টা চলছে। কিন্তু সেই অভিযাত্রায় চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়েও আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আছেন জনাব নাজমুল আশরাফ, তিনি প্রধান সম্পাদক TBN24, এবং জনাব নাসিরউদ্দিন পাটওয়ারি, তিনি আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতেই আজকে আওয়ামী লীগের তরফ থেকে একটি জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি প্রতিহতের ঘোষণা দেওয়া হয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রাজনীতিতে এক ভিন্ন দৃশ্য। রাজধানীর গুলিস্তানে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই পর্যদস্ত হচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা, অথচ গত 16 বছর একচ্ছত্রভাবে এই এলাকায় রাজত্ব করেছে দলটি। প্রতি বছর নূর হোসেন দিবস ঘিরে নির্ঝঞ্ঝাট কর্মসূচি থাকলেও এবারের প্রেক্ষাপটটা আলাদা। স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী লীগ খোদ স্বৈরাচার বিরোধী কর্মসূচি দিলে সবার আগ্রহ ছিল গুলিস্তানের জিরো পয়েন্টে, যেখানে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন নূর হোসেন। 10 নভেম্বরের সকাল থেকে দৃশ্যপটে না থাকলেও দুপুরে হঠাৎই আওয়ামী লীগের স্লোগান তুলে কয়েকজনের ঝটিক উপস্থিতি। তবে ছাত্র জনতার শক্ত অবস্থানে দাঁড়াতেই পারেনি তারা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে খানিকক্ষণের জন্য শান্ত হয় পরিস্থিতি। বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বেলা 12টার দিকে গণজমায়েতের পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অংশ নেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সমন্বয়করা বলেন, রাজনৈতিক বিভাজন ভুলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে ঐক্যবদ্ধভাবে। সকল মতপার্থক্য বলে গিয়ে একসাথে আজকের মতো করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নামবো। অবশ্যই আপনাদের সাথে ওই ঐক্যবদ্ধভাবে দেখা হবে। হিন্দুস্তান বসে হুঙ্কার দিবেন আর গুলিস্তানে আপনি মনে করবেন কোন ধরনের সংঘর্ষ আপনারা করবেন, সেই সুযোগ 5ই আগস্টের পরে বাংলাদেশের ছাত্র নাগরিক আপনাদেরকে আর দিবে না। এর আগে সকাল থেকেই জিরো পয়েন্ট ঘিরে ছিল বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পদচারণা। মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় নূর হোসেনের পরিবারের পক্ষ থেকেও। কেউ কথা বলতে পারে না, বাক স্বাধীনতা ছিল না, একা একা নির্বাচন হয়েছে, রাতে রাতে নির্বাচন হয়েছে। সব দলে আমরা চাই আর নাম কি কয়, ওই বহুদলীয় গণতন্ত্র। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র আনুষ্ঠানিক বিদায় নিলেও তার ভূতকে কোলে পিঠে নিয়েই এখানে অতীত আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন দল অতীতে তারা রাজনীতি করবার চেষ্টা করেছে। শেখ হাসিনা যদি বাপের বেটি হতো, যদি প্রকৃতপক্ষে শেখ মুজিবের কন্যা হতো, তাহলে এই বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যেত না। আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে ঢাকার বিভিন্ন স্পটে ছিল বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহবাগী নেতারা বলেন, যে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা হলে রুখে দিবে ছাত্র জনতা। শুরুতে জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি সমাবেশের ঘোষণা দিলেই সরকারের তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হতো। এখন অবস্থার একেবারে উল্টে গেছে, কিন্তু এই সমাবেশ প্রতিহত করার প্রয়োজন দেখা দেয় কেন? না, সমাবেশ প্রতিহত করার প্রয়োজন না। শোনেন, আপনি কয়েকদিন যাবৎ 5ই আগস্টের পরে আপনি দেখছেন আওয়ামী লীগের তারা নিয়মতান্ত্রিক সমাবেশ যদি করতে চায় সরকারের কাছ থেকে অনুমতি তো তারা নেবে না। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক শক্তি হয়ে থাকে, গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে থাকে, যেটা আমরা করেছি বিভিন্ন সময়ে, তারপরেও আমাদেরকে অনুমতি দেওয়া হয় না। আমাদের উপর লাঞ্ছনা হয়েছে, আমাদের উপর নিপীড়ন হয়েছে। সাউন্ড গ্রেড মানে 2 ঘন্টার মধ্যে 50-60 হাজার রাউন্ড গুলি হয়েছে, নানা ধরনের বিএনপি অফিসে ক্র্যাকডাউন হয়েছে, এরকম অসংখ্য নাটক হয়েছে, গুলি বোমা উদ্ধার, এই ধরনের হেন কোনো কাজ নাই, গুম হয়েছে, খুন হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে। তো আমরা সেই ঘটনা চাই না, আমরা সেই রাজনীতিও চাই না। আওয়ামী লীগ বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছে আপনি তো দেখবেন জিনিসটা। আপনি প্রত্যক্ষ সাক্ষী আন্দোলনে ছিলেন। বিগত 15 বছর যাবৎ বাংলাদেশকে একটা যে মানে ধ্বংস, নগ্নতা, প্রতিহিংসার একটা মানে শেষ সীমায়
আপনি যদি আওয়ামী লীগকে বিচার করতে যান ওই কম্বল লোমবাছার মতো আর কি, কম্বলের যদি লোমবাছেন তাহলে কোন আওয়ামী লীগের নেতাটা অপরাধের সাথে সম্পৃক্ত হয় নাই, যাদের নাম আমরা জানি, আপনি স্পেসিফিকলি আমরা যদি বলি, সেই জন্য আওয়ামী লীগ আর অপরাধ একে অপরের পরিপূরক। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার কতটুকু আছে সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে। আর ছাত্রলীগ তাদের যেটা চালিকা শক্তি, মূল শক্তি, সেটা তো সরকারিভাবে আইনগতভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। তারপরে তারা যদি রাজনীতি করতে চায়, দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তো তাদেরকে। তারা যে হত্যা, যে লুণ্ঠন, যে দুর্বিনীত দুঃশাসন এবং মানবাধিকার হরণ যত অপরাধ করেছে, দুনিয়ার ইতিহাসে এই ধরনের অপরাধ নজিরবিহীন। আর সবচেয়ে বড় কথা, 5ই আগস্টে তাদের যেভাবে পতন হয়েছে, যেভাবে তারা পালিয়ে গিয়েছে, গোটা জাত মানে আওয়ামী সমস্ত ফ্যাসিস্ট শক্তি যেভাবে আত্মসমর্পণ করেছে, তারপরে তাদের রাজনীতির অধিকার বাংলাদেশে কতটুকু আছে সেটা মানুষ গ্রহণ করলে করবে। তবে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সর্বাগ্রে। এবং হাসিনা তার কর্মী বাহিনী, মানে বলা হয় যে অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটা বড় অপরাধ। 3 মাস এখনো রক্তের দাগ শুকায় নাই রাজপথ থেকে। আপনি তো সময়ও দেওয়ার ব্যাপার আছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের হাতে, এই হায়না লীগের হাতে, এই ফ্যাসিস্ট লীগের হাতে যেভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে 15টি বছর, সেই কথা তো মানুষ এখনো ভুলে যায়নি। সেই জন্য এটা সময় একটা বাস্তবতা এবং বিষয়। এটা বিএনপির উপরেও আপনি এই দায় দিতে পারবেন না, বা অন্য কোনো রাজনৈতিক দলকেও আপনি এই দায় দিতে পারবেন না। নিশ্চয়ই সময় সবকিছু সমাধান করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো তাদেরকে বিচার করতে হবে আইনগত, দৃষ্টান্তমূলক। এবং যে ধরনের আস্ফালন আমরা দেখছি উদারতার সুযোগে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের নেতারাই বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে। কতজন লোক মারা গিয়েছে, কি হয়েছে আপনারা দেখেছেন। আমরা পাহারা দিয়েছি, সরকার ছিল না বাংলাদেশে 3 দিন, একেবারে সরকারবিহীন। ইচ্ছা করলে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে এনে বাড়ি থেকে রাস্তায় গণপিটুনি দেওয়া যেত, সেটাও কিন্তু হয়নি। খুব বিচ্ছিন্ন 2-1টা ঘটনা হতে পারে। সেই জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা যতটুকু দায়িত্বশীলতার, বা বাংলাদেশের মানুষ যতটুকু দায়িত্বশীলতার, আমরা মন্দির মসজিদ, আমরা ধর্মীয় প্রতিষ্ঠানও পাহারা দিয়েছি। সেরকম কোনো ঘটনা বাংলাদেশে না হলে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আমলে তারা যে নিষ্ঠুরতা এবং নৃশংসতা প্রদর্শন করেছে, মানে পরিণামটা আরো ভয়াবহ হতে পারত। বাংলাদেশের মানুষ সংযম, নিষ্ঠা, সহনশীলতার অনেক পরিচয় দিয়েছে। এখন গণতন্ত্রের পথে অভিযাত্রার কথা হচ্ছে, কিছু মৌলিক সংস্কারের কথা হচ্ছে, আবার বিএনপির তরফ থেকে মাঝে মাঝে নির্বাচনের জন্য চাপ দেওয়ার প্রসঙ্গ সামনে আসে। বিএনপির এই মুহূর্তে অবস্থানটা কি? আসলে কতটুকু সংস্কার বিএনপি চায় এবং কতটুকু সময় দিতে বিএনপি প্রস্তুত? এটা তো $1,000,000 কোশ্চেন, অনেকবার আলোচনা হয়েছে। সংস্কার হতে হবে, এটা সত্য। এখন আপনি কতটুকু সংস্কার করবেন, সরকারের যারা দায়িত্বশীল রয়েছে, রাজনৈতিক দলের সাথে ডায়লগ। আপনি তো রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি অস্বীকার করতে পারবেন না। দিন শেষে তো তাদের কাছেই আপনাকে ফিরে যেতে হবে, এবং তারাই মানুষের প্রতিনিধিত্ব করবে, তারাই নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ শাসন করবে আলটিমেটলি, বাই রোটেশন, একটার পর একটা নির্বাচনের মধ্যে দিয়ে। সেই জন্য সংস্কার আপনি শেষ করতে পারবেন না। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা বারবার বলেছি, কতটুকু সংস্কার আপনি করবেন সেটা জাতির সামনে আপনি স্পষ্ট করে দিলে ধোঁয়াশাটা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, সংস্কারের প্রয়োজন আছে। সবচেয়ে বড় প্রয়োজন যেটা, একটা নির্বাচন কমিশন, চমৎকার নির্বাচন কমিশন, এবং প্রশাসনের যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তাদেরকে একটা সেটআপ তৈরি করে দেওয়া। বিগত দিনের এই সেটআপ দিয়ে হবে না, এবং পরতে আওয়ামী পেতাত্তা আছে, সবগুলো আপনি পরিষ্কারও করতে পারবেন। এগুলো পরিষ্কার করতে 1 যুগ, 1.5 যুগ, 2 যুগও লেগে যেতে পারে, 3-4টা পার্লামেন্টও লেগে যেতে পারে। বাট বেসিক যে জায়গাটা আপনি ট্র্যাকে তুলে দেবেন। আর সংস্কার করার জন্য রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রেরণা থাকতে হবে, বোধ থাকতে হবে, তাদের চিন্তা থাকতে হবে। সেই চিন্তা আমাদের রাজনৈতিক দল, আমাকে যদি প্রশ্ন করেন, আমাদের সেই চিন্তা আছে। আমরা দলের মধ্যে কীভাবে সংস্কার করা যায়, দেশের মধ্যে পরিবর্তিত প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে কি সংস্কার প্রয়োজন, কি রিকনসিলিয়েশনের প্রয়োজন, সব কিছু আমরা কিন্তু আরও আগেই জাতির সামনে আমরা পরিষ্কার করে বলে দিয়েছি আমাদের সেই বক্তব্য। ধন্যবাদ। জনাব পাটোয়ারি, আপনার কাছে আসতে চাই। এই যে সংস্কারের কথা ঘুরে ফিরে আসে, সে প্রসঙ্গে সার্জিস 2 দিন আগে বললেন যে এত মানুষের রক্ত শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়, এর পেছনে আরো বড় একটা স্বপ্ন রয়েছে। এবং একটা অভ্যুত্থানের পরপর স্বপ্ন হয়তো অনেক আকাশচুম্বী থাকে, কিন্তু তারপরে একটা বাস্তবতার নিরিখে একটা নির্দিষ্ট জায়গায় আসতে হয় যেখানে আসলে বাস্তবিকভাবে গ্রহণযোগ্য কি কি সংস্কার করা যায়। আপনার ব্যক্তিগত ভাবনাটা কি, বা নাগরিক কমিটির তরফ থেকে আপনারা কি ভাবছেন? দর্শক বৃন্দ যারা আজকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, এবং এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে গণতন্ত্রের পথে যে যাত্রাটা হয়েছিল, এর মধ্যে আমরা গত 15 বা 16 ইয়ার্সে যেটা দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, পরিবারতন্ত্র দেখেছি, বাকশাল দেখেছি, এবং পূর্ব আমরা সেনাতন্ত্র দেখেছি। এই বিষয়গুলো যখন আমাদের উপরে চেপে বসেছিল গত 15 ইয়ার্সে, আমরা দেখেছি অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, জেলে গিয়েছে,
এবং সেই মানুষগুলো যখন মুক্তির দিশা খুঁজছিল, সে ফিনিক্স পাখির মতন হলো ছাত্ররা এসে মানুষগুলোকে মুক্তি দিয়েছে এবং বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ে নিয়ে গিয়েছে। যখন আমরা নতুন অধ্যায়ে যাওয়ার একটা যাত্রা শুরু হয়েছে, সেই জায়গাতে আমরা বলেছি বাংলাদেশের যে পচাগলা যে সমাজটা, সেই সমাজের কতিপয় জায়গা না, পুরো সামাজিক কাঠামোতে আমাদের হলো সংস্কার প্রয়োজন। যে জায়গাটাতে আমরা 3 তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম, একটি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, আমরা কোনো ব্যক্তি, যেটা 90-তে হয়েছিল, জাস্ট একটা ব্যক্তির বিলোপ তারা চেয়েছিল, কিন্তু আমরা 24-এ সেই ভুল থেকে বেরিয়ে এসে আমরা বলেছি একটি ব্যবস্থার আমরা বিলোপ চাই। যখন আমরা একটা ব্যবস্থাকে বলছি, সেই ব্যবস্থার জায়গা থেকে আমাদের সামগ্রিক যে পচাগলা যে সমাজটা রয়েছে, সেই সমাজটা একটা আমূল সংস্কার প্রয়োজন। আমূল সংস্কার যখন প্রয়োজন, তখন এটা পুরো দেশের মানুষ কিন্তু 5 অগাস্টে রায়টা দিয়েছিল এবং রায়ের ভিত্তিতে গণ অভ্যুত্থানে একটি সরকার গঠন হয়েছিল। সেই জায়গা থেকে আমরা সরকারেরও দেখেছি কিছু মন্থর গতিতে কাজ চলছে, কিন্তু আমরা আশাবাদী এখনও যে সরকারের জায়গা থেকে স্পিড হয়ে এবং সরকারের যে কমিশনগুলো গঠন হয়েছে জনগণের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থেকে আগামীতে সংস্কারের জায়গা থেকে নতুন একটা উদ্যোগ গ্রহণ করবে এবং এগুলোকে হলো একটা জায়গায় নিয়ে যাবে। তো এর সাথেও আমরা দেখেছি এই সংস্কার প্রক্রিয়া যখনই শুরু হয়েছে, সেই জায়গাতে এটা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। দেশি বিদেশি আন্তর্জাতিক যে চক্রান্তগুলো রয়েছে, সেটাও আমরা প্রতিনিয়ত প্রতিহত করতে হচ্ছে মাঠে থেকে। এবং জাতীয় নাগরিক এই বিষয়ে বদ্ধপরিকর, যদি আমরা এই জায়গাতে সংস্কার করতে না পারি, আগামীতে যে আসুক না কেন আমাদের লড়াইটা চলমান থাকবে সংস্কার প্রক্রিয়াকে কীভাবে আরও ফ্রুটফুল করা যায়। এবং কোনো দল, ব্যক্তি, বিশেষ গোষ্ঠী বা বাংলাদেশিক মতবাদ যারাই হলো ক্ষমতার সিঁড়িতে উঠুক না কেন, আমরা টেনে হিস্ট্রি আবার তাদেরকে নামাতে বাধ্য হব যদি না সংস্কারের জায়গাটা পুরো পূর্ণ প্রক্রিয়া হলো চলমান না থাকে এবং শেষ সমাজের না হয়। এখানে জনাব বাবুল যেটা একটু আগে বলছিলেন যে সংস্কারে তাদের আপত্তি নেই, কিন্তু এই সরকার আসলে কতটুকু সংস্কার করবে সেটা একটা রোড ম্যাপ থাকা প্রয়োজন, যেটা বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে। সেটা কি আপনিও প্রত্যাশা করেন সরকারের কাছ থেকে, জনাব নাসিরউদ্দিন? বিএনপি একটি রোড ম্যাপ দিয়েছে এবং বিএনপির আমি স্টাডি করেছিলাম, তারা 31 দফার একটি হলো সংস্কার প্রস্তাবনা দিয়েছিল এবং সেখানে প্রায় 20টি দফারই কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে 3 মাসের মধ্যেই। এবং আমরা আশা করি 31 দফা আগামী 5-6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের, এবং আমরা একটি মাইল ফলক অর্জন করতে পারবো। কিন্তু ক্রিয়া বিক্রিয়া যখন সমাজের সংশ্লেষ ঘটে, সেটা আমাদের 71-এর পরে, আমরা শুধু 71-এর লড়াইটা বলি না, 47 থেকে যে আমাদের লড়াইটা ছিল একটা জনগোষ্ঠীর সংগ্রাম, একটি স্টেট আকারে, আরেকটা হলো মানুষ জনগোষ্ঠীর যে সংগ্রাম, সেই সংগ্রামের জায়গাটা আমরা অনেক পিছিয়ে রয়েছি। সামগ্রিক আকারে আমরা যে দলগুলো দেখেছি, সেই দলগুলোর মধ্যে সংস্কার ব্যবস্থা গড়ে ওঠে নাই এবং যে দলগুলো বাংলাদেশে গঠন হয়েছিল, সেটা দেখা গেছে একটি দল কখনো ডিজিএফের হাতে গড়ে উঠেছিল, আবার কখনো যে দলটি গড়ে উঠেছিল জনমানুষের ভিত্তি থেকে, সেই মানুষটা মানুষের আকাঙ্ক্ষাকে বিট্রায়েট করে বাকশাল কায়েমের মধ্য দিয়ে জনগণের উপরে নতুন বোঝা চাপিয়ে দিয়েছিল। আমরা এর মধ্যে দেখছি সেনা শাসনের কিংস যে মেকানিজম, টুলসগুলো ইউজ করে মানুষের উপরে আরেকটি 90-এর সময় চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা এও প্রত্যক্ষ করেছি 90-এর পরে যে মানুষ নূর হোসেনের যে জীবন দিয়েছিল, সেই জীবনের যে প্রতিশ্রুতি, সেটা কখনো উচ্চারিত না করে দুটি দল নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে একটি ফেসিস্ট রিজিমের প্রতি ধাবিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের 2000 শহীদের উপর জীবন দিতে হয়েছে এবং 50,000-এর উপরে মানুষ হলো এখনও হলো হসপিটালে বেডে কাটছে। এই জায়গা থেকে যদি মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হয়, তাহলে রাজনৈতিক করাটাই হলো অবিবেচক একটা শব্দ বলে আমি মনে করি। কারণ একটু আগেই আমার সম্মানিত যেখানে এখানে আজকের আলোচনা আছে, উনি একটা কথা বলেছিলেন যে জনগণ বারবার রাজনৈতিক দলগুলোর কাছে ফিরে আসবে। আমরা বলি যে উল্টোভাবে, বারবার রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ফিরে যাবে এবং তারা হলো 7 জানুয়ারির আগে গিয়েছিল, কিন্তু জনগণের যে আপিলটা সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে, যার ফলে হলো আমরা যারা স্টুডেন্ট ছিলাম এবং যারা সমাজের বিভিন্ন জায়গাতে নাগরিকবৃন্দ ছিল, একটা সময়ে শেষে হালটা ধরতে হয়েছে এবং জনগণ আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে শুধু রাজনৈতিক দল নয়, জনমানুষের ভিত্তিটাই হলো মূল বিষয় এবং জনগণ থেকে অসংখ্য ফোর্স আকারে হাজির হতে পারে, যে ফোর্সগুলো জনমানুষের যে আকাঙ্ক্ষা ভিত্তি, সেটা রাজনৈতিক হোক, সামাজিক বিন্যাস হোক, যে কোনোভাবে একটা সমাজকে এগিয়ে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করতে পারে, সেই জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আসতে চাই। বারবার একটা প্রসঙ্গ ঘুরে ফিরে আসে যে রাষ্ট্রের সংস্কার তো হলো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কিভাবে হবে? কারণ দিনের শেষে দেশ চালাবে রাজনৈতিক দলগুলো এবং তাদের সংস্কৃতির যদি পরিবর্তন না ঘটে, তাহলে মূলত আসলে এই সংস্কারগুলো অকার্যকর থেকে যায়। আপনার কি মত? ধন্যবাদ মতিন। বিষয় হলো কি যে সংস্কার তো আসলে ব্যক্তি পর্যায় থেকে শুরু হওয়া উচিত। আপনি রাষ্ট্র ব্যবস্থা বদলে খুব চমৎকার ব্যবস্থা করলেন। এই রাষ্ট্র যারা পরিচালনা করবে, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব, তাদের দলের এবং নিজেদের সংস্কার করতে হবে এবং জনগণ যারা এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য নিজেদের ভোট বা মতামত দিয়ে লোকজনকে সরকারে পাঠায়,
তাদেরও মানসিকতা পরিবর্তন করতে হবে। ফলে আপনি যদি বলেন যে সংস্কার এটি ব্যক্তি থেকে রাষ্ট্র সব পর্যায়ে করা দরকার, যেই দলগুলো সমালোচনা করা হচ্ছে বা উনি এর মধ্যে বললেন যে বড় দলগুলো কি করেছে 90-এর গণঅভ্যুত্থানের পরে, কারণটা হচ্ছে কি এই দলগুলো যাদের নিয়ে কাজ করেন এবং যারা এই দলগুলো পরিচালনা করেন তাদের মন মানসিকতার পরিবর্তন কি হয়েছে, বা যেই ধারার রাজনীতি আমরা যদি 90 থেকে ধরি এই 33-34 বছর ধরে দেখে এসেছি, গত 16 বছরটা তো সম্পূর্ণ আলাদা। মোটা দাগে যদি বলি, আমাদের বড় রাজনৈতিক দলগুলো যেভাবে চলে, তাদের সিদ্ধান্ত, তাদের নেতৃত্ব, তাদের নানান কর্মসূচি, নির্বাচন কেন্দ্রিক তাদের তৎপরতা, নির্বাচিত হলে পরে সংসদে তাদের ভূমিকা, সরকারে গেলে পরে সরকার হিসেবে তাদের ভূমিকা, এগুলোর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন যেমন দরকার, ঠিক একইভাবে এই পরিবর্তিত রাজনীতি, পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, পরিবর্তিত কল্যাণমুখী রাষ্ট্র, নতুন বাংলাদেশ, সেটার জন্য আমাদের ভাবনা চিন্তার মধ্যে নতুনত্ব আনতে হবে। আমরা কিছুটা এর প্রতিফলন দেখছি। 5ই আগস্টের পরে একটি দল তো পতিত হয়ে পলাতক আছে, আমি সে জায়গায় আসবো আজকের ঘটনা থেকে। অন্য যে দলগুলো আছে, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, জামাতে ইসলামী আছে, অনেক বাম দল আছে, তারা এখন যা বলছেন, যা করছেন, এর মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এটা কিন্তু এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের প্রভাব বা এই অভ্যুত্থানকারী শক্তির চাপ তাদের উপরে পড়েছে। জনগণের আকাঙ্ক্ষার মতামত, তার প্রতিফলন নানানভাবে ঘটে, তার ফলে তারা অনেক পরিবর্তনের কথা বলছে। এই বিএনপির এই 31 দফা সংস্কার প্রস্তাব কিন্তু আগেই দেয়া, এই অভ্যুত্থানের আগেই দেয়া, কিন্তু এখন অনেক বেশি প্রাসঙ্গিক, যে কারণে বিএনপি ওই কৃতিত্বটা নিতে পারছে যে এরকম সংস্কার তো আমরাও চাই, আমরা তো আগেই সে প্রস্তাব দিয়েছি। উনি বললেন যে এর মধ্যে 20টি বাস্তবায়ন হয়ে গেছে, বাকিগুলো হবে, আরও অনেক কিছু ওনারা যুক্ত করতে চান। সব কিছুর জন্য যে ঐক্য দরকার, রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সরকারে আছেন তাদের যে ঐক্য, ওই জায়গাটিতে মাঝে মধ্যে আমরা অনৈক্য দেখি, মতভেদ দেখি, এবং মতভেদের মূল কারণ হচ্ছে রাজনীতি যারা করেন, রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই চাইবেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হোক, মানে আমরা গণতন্ত্রে ফিরে যাই, সঠিক গণতন্ত্রে। গত 16 বছর তো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, সেটা না, একদম সঠিক গণতন্ত্র। এবার আসি আজকে 10ই নভেম্বর নূর হোসেন দিবস পালন করছি আমরা। এই প্রসঙ্গে আপনার কাছে একটা বিরতির পরে ফিরে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ছিলাম জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে যে প্রসঙ্গে ছিল। হ্যাঁ, আমরা 10ই নভেম্বর নিয়ে কথা বলছিলাম। 10ই নভেম্বরের ঘটনাটা, এই আন্দোলনটা স্বৈরাচার বিরোধী যে পুরো 8 বছর আন্দোলন হয়েছে এরশাদ সরকারের বিরুদ্ধে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাশাপাশি আমরা সাংবাদিকতা করতাম, রিপোর্টার ছিলাম। আমি তখন ইউনিশনে কাজ করতাম। এই 10ই নভেম্বরের ঘটনাক্রম, সেই তোপখানা রোড, প্রেস ক্লাব, সচিবালয়, আব্দুল গনি রোড, এখানকার দৃশ্যগুলো আমার চোখে এখনও ভাসে। নূর হোসেনের মারা যাওয়া, আরও কয়েকজন মারা গেছেন সেদিন। ওই দিনের যে ঘটনা, এবং ওই দিনই কিন্তু সরকারের পতন হয়ে যাওয়ার কথা, কিন্তু আরও 3 বছর লাগলো পতন হতে। যাই হোক, তখন 3 জোট এবং জামাত আলাদা করে সে আন্দোলন করতো। 90-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র ফিরে পাওয়া, যে কারণে আপনার নূর হোসেনের বুকে পেটে লেখা ছিল স্বৈরাচার নিপাত যা, গণতন্ত্র মুক্তি পাক। আজকে আপনার আলোচনার বিষয় গণতন্ত্র মুক্তি পাক। এখন এই মুহূর্তে কি গণতন্ত্র আছে দেশে? নাই। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, কিন্তু ভালো গণতন্ত্রে ফিরে যেতে চাই, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ফিরে যেতে চাই। সেই সংস্কার, সেই পরিবর্তন ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ের অনেক সময়ের ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সেই জন্য যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে আমরা সেই কাজগুলো এগিয়ে নেব। যদি তারা সেই কাজ না আগায়, করতে না চায়, আবার জনগণ তাদেরকে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, চাপ তৈরি হবে। 5ই আগস্ট কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। আপনি যা তা খুশি করে হয়তো 2, 4, 5, 10, 15, 16 বছর থাকতে পারেন, কিন্তু একটা সময় আপনার পতন হবে। এই আওয়ামী লীগ এই 10 নভেম্বরকে কেন্দ্র করে যে সমাবেশটি ডাকলো, তারা বলছে গণতন্ত্রের দাবিতে, তারা নূর হোসেনের সেই স্লোগানের কথা বলছে, তারা গণতন্ত্র ফিরে পেতে চায়। মানে চিন্তা করেন, 16 বছর যারা গণতন্ত্রের লেশমাত্র রাখে নাই, বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট শাসন কায়েম করেছে। স্বৈরতন্ত্র ছিল এরশাদ পর্যন্ত, এরপরে নানান সরকারকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু স্বৈরাচারের আরেক ধাপ এগিয়ে তারা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী, মানে নিষ্ঠুর শাসন, যাচ্ছেতাই শাসন কায়েম করেছে। সেই দলকে এখন বলতে হচ্ছে গণতন্ত্রের কথা।
তার মানে হচ্ছে জনগণের শক্তি কতটা সেটি 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে, দেশের মানুষ দেখেছে, আওয়ামী লীগও দেখেছে। এই কারণে বিরোধী দলের কাছে সবসময় গণতন্ত্র পছন্দনীয়, কিন্তু ক্ষমতায় গেলে তখন গণতন্ত্র পছন্দ না। এটা পাল্টানো যায় কিভাবে? এটা পাল্টানোর জন্য দরকার হচ্ছে যে সত্যিকার অধিকতর গণতন্ত্র। হ্যাঁ, অধিকতর গণতন্ত্র। গণতন্ত্রের সমস্যা মানে গণতন্ত্র বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা না। গণতন্ত্রের ঘাটতি থাকলে আরো বেশি গণতন্ত্র দেয়া, সেটার মাধ্যমে সমাধান করা, এবং দল, ব্যক্তি, সরকার সব ক্ষেত্রেই গণতন্ত্র মনে হওয়া, সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করা। যেই দল সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই দল ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তার মানে মন মানসিকতা, চিন্তা ভাবনার মধ্যে সেটা নাই। আবার ওনারা বলবেন যে না, এটা ব্যক্তি বা দলের সমস্যা না, এটা রাষ্ট্র কাঠামোর, প্রশাসনিক ব্যবস্থা, অন্যান্য যা কিছু ব্যবস্থার মাধ্যমে সরকার বা দেশ চলে সেই ব্যবস্থার কারণে এটা হয়েছে। তো ব্যবস্থাটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন? ধরেন যেই ব্যবস্থাটি এখন পর্যন্ত আছে বা কিছুদিন আগ পর্যন্ত ছিল, আমরা যেটা পরিবর্তনের কথা বলছি, ওই ব্যবস্থায় কি এর চেয়ে ভালো কাজ করা যেত না? যেত। এই একই সংবিধান, একই রাষ্ট্র, একই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে নিয়ে আমরা দুটি চমৎকার সরকার দেখেছি না 90-এর গণঅভ্যুত্থানের পরে? 91 থেকে 96 এবং 96 থেকে 2001, ওই দুটি সরকার এবং ওই দুটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা, বাংলাদেশের ইতিহাসে সেরা। তাহলে সম্ভব হয়েছে না? একই কাঠামো, একই আইন কানুন, একই সবকিছুর মতো দিয়ে সদিচ্ছা ছিল, জনগণের চাপ ছিল, প্রত্যাশা পূরণের চেষ্টা ছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে। পরপর দুটি সরকার সেটি করতে পারলো, তৃতীয় সরকার এসে কিছুটা ব্যত্যয় ঘটালো, চতুর্থ সরকার এসে আরো ব্যত্যয় ঘটালো। এরপরের যে 3টি নির্বাচন এবং গত 10 বছরের শাসন, এটা তো সবাই জানে। তার মানে হচ্ছে যে এটা ব্যক্তি, দলের ইচ্ছার উপর নির্ভর করে। রাষ্ট্র ব্যবস্থা, কাঠামো, হ্যানত্যান এগুলো দোষ দিয়ে লাভ নাই। দল এবং ব্যক্তি এবং নেতৃত্ব, এখন 16 বছর তারা যা যা কিছু করেছে, দেখেন প্রত্যেকটা কাজ তাদের দিকে ফেরত যাচ্ছে বুমেরাং হয়ে। কি রকম? এক সময় আওয়ামী লীগ যাদেরকে রাজনীতি করতে দিত না, রাজনৈতিক অধিকার দিত না, যাদেরকে দমন করত, মানে নানানভাবে একেবারে নাই করে ফেলার চেষ্টা করত, তারা কি করত? তারা গোপনে নানান তৎপরতা চালাতো। তারা এটা করছে। তারা গোপনে নানান ঘোষণা দিত, আওয়ামী লীগ এখন সেটা করছে। তারা গোপনে ফোনে আলাপ করতো, সেটি ফাঁস হইতো, আওয়ামী লীগে সেটা করছে। তারা আপনার ঝটিকা মিছিল করতো ভয়ে, পুলিশের ভয়ে, এরা এখন ঝটিকা মিছিল করছে। আজকের ঘটনায় আসি। 10ই নভেম্বর ভালো একটা দিন, সেদিন আপনি কর্মসূচির ঘোষণা দিলেন। ঘোষণাটা কিভাবে আসলো? ঘোষণাটা আসলো ফেসবুকের মাধ্যমে, তাও মানুষ জানলো। তার মানে হচ্ছে আওয়ামী লীগের কি একজন নির্দোষ লোক নাই যে প্রকাশ্যে এই ঘোষণাটা দিতে পারে? অন্তত সামাজিক মাধ্যমে এসে একটা ভিডিও দেওয়ার মাধ্যমে এই ঘোষণা দিতে পারে, আহ্বান জানাতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগে যারা অন্যায় অপরাধ করে নাই তাদেরকে আপনি শাস্তি দিতে পারেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, তাদের রাজনৈতিক অধিকার আছে, সমাবেশ করতে পারে। কিন্তু যেই প্রক্রিয়া, যেভাবে, যে উদ্দেশ্যে তারা কাজটা করতে চেয়েছে, আমরা যেই ফাঁস হওয়া ফোন আলাপের কথা শুনলাম, উদ্দেশ্য কিন্তু একটা জনসমাবেশ করে দিনটাকে পালন করে আবার আমি ভুল গণতন্ত্র ফিরে চাই সেটা বলা না। গণতন্ত্র যদি আপনি ফিরে চান তার আগে তো আপনাকে বলতে হবে আপনি 16 বছর গণতন্ত্র হত্যা করেছেন, আপনি ফ্যাসিবাদ কায়েম করেছেন, আপনি দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম, অত্যাচার, নির্যাতন যা খুশি করেছেন, সেটা স্বীকার করে ক্ষমা চেয়ে যদি আপনি বলেন যে এবার আমি গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, আমাকে একটু অধিকার দাও, আমি কেন করতে পারবো না? যাদের অপরাধ আছে, যারা দোষ করেছে তাদের বিচার হোক, তাদের শাস্তি হোক। কিন্তু যারা অপরাধ করে নাই, আওয়ামী লীগের অসংখ্য কর্মী আছে যারা এই অপরাধের সাথে কোনোভাবেই যুক্ত না, তাদের তো সেই অধিকার আছে। যতক্ষণ না সে নিষিদ্ধ হচ্ছে তার তো সেই অধিকার দিতে হবে। কিন্তু তারা যেই প্রক্রিয়ায় যেভাবে করতে চেয়েছে এবং যে উদ্দেশ্যে করতে চেয়েছে সেই কারণে এটা ব্যর্থ হয়েছে। তার মানে একটা তোলপা কালাম কাণ্ড হয়ে গেল আওয়ামী লীগের এই সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে। আমরা দেখলাম যে মানে আগের রাত থেকেই 0 পয়েন্ট লোকজন দখল করে রেখেছে। তারপরে তো দিনভর কিছু কিছু লোক পাওয়া গেছে, তাদেরকে ধরে মারা হয়েছে। এখানেও যদি আমি বলি, যাদেরকে ধরা হয়েছে, মারা হয়েছে, পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে, অনেকের ক্ষেত্রে আবার এরকম সন্দেহভাজন লোকজনকে ধরা হয়েছে, তাদের ফোন চেক করা হয়েছে। এগুলো আওয়ামী লীগ করতো। মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যা যা করতো 16 বছর, তার প্রত্যেকটার প্রতিফল তারা এখন ভোগ করছে, আরো অনেকদিন তারা ভোগ করবে। তাহলে হয়তো বুঝবে তারা যে কাজগুলো করেছিল, যাদের উপর করেছিল, তাদের কেমন লেগেছিল, কতটা অন্যায় সেটি ছিল, সেটি তারা করবে। আপাতত শেষ করে একটি কথা বলে, এই 10 নভেম্বর আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণা করতে না পারা, ঘোষণা দিয়ে একরকম পালিয়ে থাকে, অল্প কিছু লোককে নিয়ে আসা, এই ট্রাম্পের ছবি ধান্দা, এগুলো আমরা ফোনালাপে শুনেছি। উদ্দেশ্য কি? এই সব কিছুর মাধ্যমে একটা অর্জন হয়েছে, সেটি হচ্ছে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে নানান বিষয়ে এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, বাম দল, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে ঐক্যটা ছিল তার ফাটল ধরেছিল, অনেক ক্ষেত্রে মতভেদ তৈরি হয়েছিল।
আজকের ঘটনায় আবার দেখলাম যে একটা ঐক্য তৈরি হয়েছে, আমরা চাই এই ঐক্যটা থাকুক। জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসতে চাই। বিএনপির ব্যাপারে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে, যে বিরোধী দলে থাকা অবস্থায় সবার বক্তব্য একরকম, ক্ষমতায় গেলে সেটা পাল্টে যায়, যে প্রতিশ্রুতি আগে দেয়া হয় সেটা ক্ষমতায় গিয়ে রাখা হয় না, এবং এই যে সংস্কারের দফাগুলো বিএনপির তরফ থেকে দেয়া হয়েছে সেগুলো প্রশংসিত, কিন্তু অনেকে প্রশ্ন করছেন ক্ষমতায় গেলে বিএনপি যে কথা রাখবে তার নিশ্চয়তা কি? সে নিশ্চয়তা মানুষের কাছে আছে। হ্যাঁ, আপনি শুধু একটা জায়গা ঠিক রাখেন, যেই ভোটের অধিকারটা মানুষ ভোট দিতে পারবে, এই যে কেয়ারটেকারের কথা, এই জায়গাটা আপনি ঠিক করেন। কেয়ারটেকার কিভাবে গঠিত সেই জায়গাটা আপনি ঠিক করেন। সব সংস্কার আপনার দায়িত্ব না, সংস্কার আপনি পাশ বেরো না, বজ্র আপনি ফসকায় গেরো। ওই যে বললাম না, গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র, আরও গণতন্ত্র, এর বাইরে অন্য কিছু নাই। আপনি যদি 5 বছর পর পর মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, নির্ভয়ে, সত্যিকারের ভোট, রাতের ভোট না, এই জায়গাটা যদি আপনি ঠিক করেন, আপনার সমস্যার 70% আপনি সমাধান করে ফেলছেন। বাকিটা আপনার প্র্যাকটিসের ব্যাপার, আপনার মনোজগতের সংস্কারও লাগবে। আপনি কি করবেন? আপনি যে বলছেন জনগণের কথা, জনগণের সমস্ত লিস্ট তো আপনি নেননি। বারবার শেখ হাসিনাও বলতো আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণ আমাদের ক্ষমতায় রাখছে, জনগণের কাজ আমরা করছি। এগুলো তো বাতকাবাত কথা। জনগণকে দয়া করে জনগণের কথাটা বলতে দেন। সেটা কিভাবে বলবে? সেটাই ভোটের মাধ্যমে বলা ছাড়া তার কোনো পড়াই। সেই পথটা আপনি তৈরি করছেন না কেন? আপনি জনগণের কাছে ফিরে কেন যাচ্ছেন না? হ্যাঁ, আপনার কথা যদি আমি সত্যও ধরে নেই যে বিএনপি কথা রাখবে না, আচ্ছা এই কথাটা কে বলেছে এর আগে যে পরপর 2 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? বিএনপি তো বিএনপির হাত বেঁধে ফেলেছে। একটা কমিটমেন্ট তো, এটা তো থাকবে, লিখা তো থাকবে। হ্যাঁ, মানুষ তো দেখবে যে বিএনপি এই কথা রাখছে না, বিএনপিকে ছুঁড়ে ফেলে দিবে। দরকার নাই তো সেই পথটা আপনি রাখেন ছুঁড়ে ফেলার, তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। মানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কে বলেছে? আপনি এই যে রিকনসিলিয়েশন বাবুল, সমস্যা যেটা হয়, ধরুন ক্ষমতায় যখন কেউ যায় 2001-এর সময় সংবিধান পরিবর্তন, সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, তারপর রিয়াজউদ্দিন সরকারের যে ঘটনা, এই ইতিহাস তো মানুষের মনে পড়ে এবং সে কারণে সেই সন্দেহ। না, তার আগে বিএনপির এরকম কোনো ঘোষণা ছিল না যে আমরা এই করব, আমরা এই করব, আমরা চিরকাল তত্ত্বাবধায়ক সরকার রাখবো, আমরা 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী রাখবো না, আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমরা আপার হাউস করবো কি করব না, এরকম তো ছিল না, কোনো কমিটমেন্ট তো ছিল না। এইবারকার প্রেক্ষাপটটা ভিন্ন, সময়ও একটা ইস্যু। আমরা অনেক কিছু দেখছি, শিখছি, এই দেশের মানুষও দেখছে, শিখছে যে আপনার ডিক্টেটরশিপের পরিণতি কি, আপনার ভালো শাসনের পরিণতি কি, বা দিন শেষে কোথায় গিয়ে দাঁড়ায়। বাংলাদেশের মানুষ তো সেটা শিক্ষা দিয়ে দিয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আপনি নিশ্চয়ই কিছু পরিবর্তনও দেখছেন, আপনি দেখছেন না সেটা তো না। বিএনপি তার সবচাইতে পোর খাওয়া কর্মীটা যে দীর্ঘ 5 বছর 7 বছর জেলে কাটাইছে, তাকেও বিএনপি সামান্য ভুল ত্রুটির জন্য ক্ষমা করে নাই, অভিযোগের ভিত্তিতে আপনার পানিশমেন্ট দিচ্ছে, রিকনসিলিয়েশনের কথা বলছে, জাতীয় সরকারের কথা বলছে। কোনটা বিএনপি করেনি? হ্যাঁ, আপনি এই যে বিএনপি কেয়ারটেকার সরকার প্রথা প্রবর্তনের বিএনপি কাজ করছে, কোর্টে গেছে, তো আপনি যদি বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে আপনি যদি এই শাসনকে প্রলম্বিত করতেই থাকেন, আর যদি বলেন আমরাই সব সংস্কার করে দেবো, এটা আপনি পারবেন না, এটা আপনার কাজ না। বজ্রটনি ফসকা গেরো এবং লেজে গোপরে করে ফেলবেন, এবং আমরা দেখছি তো তার লক্ষণগুলা। আর আমি যেই কথাটা বলছি যে রাজনৈতিক দল, দুনিয়ার নিয়মই এটা, যে রাজনৈতিক দল পৃথিবী চালাবে, দেশ চালাবে, শাসন করবে, এবং সেটা গণতন্ত্রের মধ্য দিয়ে, রাতের ভোটের মধ্য দিয়ে না, সলাকালার ভোটে, এটাই নিয়ম। এবং আপনাকে তো একটা সময় রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের কাছে আসতে হবে, আমি সেই কথাটা বলছি, এটা আসতে হয়, এটা মানে দুনিয়ারই নিয়ম, বা রাজনৈতিক শিষ্টাচারের নিয়ম বা নিয়ম কানুনের বাস্তব। এই সরকার যখন ক্ষমতায় আসলো, সবাই জোর গলায় একটা কথা বলেছিলেন রাজনৈতিক দলগুলো সহজে, এই সরকার আসলে এই সবগুলো শক্তির ফল, আন্দোলনের ফসল, এবং সবার সরকার, এবং এই সংস্কারের পক্ষে বিএনপি তার অবস্থান শক্ত করে জানিয়েছিল। এখন যে সরকার যে কাজগুলো করছে, তাতে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির নেতাদের বৈঠকও হয়েছে, এতে কি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট অংশগ্রহণ হচ্ছে না, নাকি এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো আরো বেশি অংশগ্রহণ প্রয়োজন? না, অংশগ্রহণ হচ্ছে, আরো অংশগ্রহণ হবার দরকার, কারণ রাজনৈতিক দলই তো নির্বাচনগুলো করবে, পরবর্তীতে সরকার চালাবে বা দেশ পরিচালনা, আলটিমেটলি যদি আপনি ট্র্যাকে থাকেন তাই তো হবে। সেই জন্য রাজনৈতিক দল তো দেশের মানুষকে নিয়েই কাজ করবে, তাদের ভালো মন্দ, তাদের কমিটমেন্ট যা আছে সেগুলোর বাস্তবায়ন, বা সরকার কিভাবে কাজ করতে চায়, তাদের কিভাবে সহযোগিতা, ভালোভাবেই চলছে। আমি মনে করি এই ইন্টারাকশনটা আরো বেশি হওয়ার দরকার আছে। এটা কি কোনো নির্দিষ্ট প্রক্রিয়া থাকতে পারে, বা কোনো একটা কাঠামোর মধ্যে আনা উচিত বলে মনে করেন? হতে পারে কাঠামোর মধ্যে প্রস্তাব আছে বিএনপির নিয়ে? না, বিএনপি তো প্রস্তাব বিভিন্ন সময় দিচ্ছে, বলছে, যাচ্ছে, কথা বলছে, এখন সেটা উদ্যোগটা সরকারের পক্ষ থেকে আসতে হবে। হ্যাঁ, বিএনপিও দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে, দিচ্ছে, দিবে। জি, ধন্যবাদ। জনাব নাসিরউদ্দিন, আপনার কাছে ফিরে আসি।
এই সরকারের পেছনে যে রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে সেটা তারা বিভিন্ন সময় বলেছেন, কিন্তু একটা অভিযোগ আমরা সবসময় শুনি যে তাদের সাথে যথেষ্ট আলোচনা করা হচ্ছে না এবং তাদের যথেষ্ট মতামত নেওয়া হচ্ছে না প্রক্রিয়াগুলোতে। নাগরিক কমিটির তরফ থেকে আপনারা বিভিন্ন সময় জাতীয় ঐক্য তৈরির কথা, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথা বলেছেন। সরকারের তরফ থেকে কি আরো সুনির্দিষ্ট উদ্যোগ থাকা উচিত বলে মনে করেন? সরকারের পক্ষ থেকে আরও সুনির্দিষ্ট উদ্যোগ থাকা প্রয়োজন মনে করি আমরা। তবে দুই পক্ষের আসলে আন্তরিকতার প্রয়োজন, এবং সেখানে আমরা দেখেছি যখন এই সরকার গঠন হয়েছিল, এটা জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাবনা আমরা দেখেছিলাম। সেখানে রাজনৈতিক দলগুলো অনীহা প্রকাশ করেছিল, এবং যে মানুষগুলো একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মাঠে যুদ্ধ করেছে, সে মানুষগুলো প্রথমে এই যে জাতীয় সরকারের যে রূপরেখা সেখানে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। সেখানে কোনো যুক্তি দেওয়া হয়েছিল যে কেন আসতে চায় না? এখানে আমাদের হয়তোবা নির্বাচন যে একটা বিধি রয়েছে যে কেউ যদি গভর্নমেন্টে থাকে তাহলে খসড়াতে সে পরবর্তীতে ইলেকশন করতে পারবে না। সো আমরা দেখেছি গণ অভ্যুত্থানের যেখানে রক্তের দাগগুলো শুকায় নাই সেখানে আসলে ক্ষমতার প্রশ্নটা অনেক বেশি উচ্চারিত হয়েছে, এবং আমরা তো এর মধ্যেই দেখেছিলাম যে একটি দলের যিনি মহাসচিব উনি বলেছেন যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি। ক্ষমতা আসলে কেন, সে উদ্দেশ্যটা উনি পরিষ্কার করেন নাই। তবে ক্ষমতা তো আসলে সকলেই প্রয়োজন, স্টেটের পাওয়ার যে মেকানিজম সেটা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের মধ্য দিয়ে যে পারপাসটা সেটা আসলে আমরা ক্লিয়ার না, যার ফলত আমাদের এই জায়গাটা একটু সন্দেহজনক যে রাজনৈতিক অতীত যে ইতিহাসটা রয়েছে, অতীত ইতিহাসটা আমাদের খুবই বেদনাতুর, এবং সেখানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই কিন্তু আজকে আমরা এই জায়গাটাতে এসেছি। এবং এই বিষয়টা আমরা ঐক্যের জায়গাটা বারবারই হলো ফোকাস করে আসছে, এবং আমাদের সামনে যে কতগুলো বিষয় চলে আসছে, যে চুপ্পুর বিষয়টা চলে আসছিল, এবং সে বিষয়ে আমি আজকে কথা না বলি, আমি আজকে একটু শুনতে চাবো যে আজকে সিনিয়র যিনি আলোচক রয়েছেন এবং গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সেখানে আসলে চুপ্পু বা সংবিধান বিষয়ে যে আলোচনাগুলো এসেছিল, এবং সেটাতে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বা ছাত্ররা এই জায়গাতে দাবিগুলো দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রেখেছিল, এবং একটা সংলাপ বা ফোরামে আলোচনার ভিত্তিতে যাতে তারা একটা সমাধানে আসে। তো এই পর্যন্ত আমরা এই ধরনের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখি নাই। তো এই সময়ে আসলে এই দর্শকদের আজকে স্টুডিওর মাধ্যমে যদি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে সংবিধান বা চুপ্পু, এই যে আজকে চুপ্পুর কারণে অনেকগুলো বিষয় ঘটছে, এবং আমরা চুপ্পুর কারণে আমরা দেখেছি যে আমরা যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ যে এক দফাটা দিয়েছিলাম, সেই ফেসিবাদী ব্যবস্থার বিলোপের যে একটি প্রেসিডেন্সিয়াল যে হাউসটা রয়েছে, এখানে একটি গোকরা সাহেব বিরাজ করছে, এবং সেখানে সে বসে বসে কী করছে, আজকেও যে 3 জন উপদেষ্টা শপথ নিয়েছিল, এবং সেই একই চেহারা কিন্তু আমাদের দেখতে হলো। এটা খুবই আমাদের জন্য একটি মানে শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি। সো আমরা এই জায়গা থেকে আসলে আপনারা আসলে মানে এই যে আপনাদের যারা জুনিয়র রয়েছে এবং ছাত্ররা রয়েছে, তো ওই তাদের রক্তের প্রতি তাকিয়ে আসলে আপনারা কি বলবেন? চমৎকার প্রশ্ন। ঠিক আছে, যাবো জনাব বাউলের কাছে। আর যদি কিছু যোগ করার থাকে, বিশেষ করে রাজনৈতিক অংশগ্রহণের প্রক্রিয়ার ব্যাপারে। রাজনৈতিক অংশগ্রহণের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো 5 আগস্টের পরে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি যারা আন্দোলন করেছিল, আমরা যদি পলিটিক্যাল স্টেটমেন্টগুলো দেখি, এখানে 2টি বক্তব্য এসেছে। একটা হলো প্রথমেই যখন 28শে জুলাই যখন আমরা মির্জা ফখরুলের বক্তব্য দেখি, সেটা হলো বিভিন্ন নিউজ প্রিন্টে সেটা একটা প্রেস রিলিজ দিয়েছিল। তো ওনারা ওইখানে স্পষ্টত বলেছিল আমরা কোটা সংস্কারের আন্দোলনের সাথে কোনোভাবে জড়িত নই। যদিও আমরা বিভিন্ন যারা ছাত্র দল অথবা ক্যাম্পাসের নেতৃবৃন্দরা আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে দলীয়ভাবে নির্দেশনা না থাকলেও তারা কিন্তু গোপনে গোপনে হলেও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু দলীয় ইতিহাসের বাঁকে যখন স্টেটমেন্টগুলো আমরা ফলো করব, সেই জায়গা থেকে কিন্তু দলীয় স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি না। আর যদি হলো গুপ্তভাবে কেউ থেকে থাকে, তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করেছিল, এবং সেই জায়গা থেকে অনেকগুলো দলই অংশগ্রহণ করেছিল। কিন্তু দলগুলোর যে স্পিরিট অথবা ঐক্যের জায়গাটা এবং আগামী রাজনীতিটা কেমন হবে, অংশগ্রহণের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এই 3 মাসে কোনো জায়গায় আমরা একটা বোঝাপড়ার জায়গাটা দেখি নাই। এবং এই বোঝাপড়াটা যে জায়গাটা আমরা দেখছি না, তাহলে ইতিহাসের বাঁকটা কোন দিকে হাঁটছে, সেই জায়গাতে দেখছি যে 90-এর মতন যেভাবে হলো একটি গণ অভ্যুত্থানকে 2টি দলের পকেট ভারী করে নেওয়া হয়েছিল, এবং 71-এর পরে 72 সালে যেভাবে হলো একটি দলের পকেট ভারী করা হয়েছিল, সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা সেই জায়গা থেকে তরুণ সমাজ এই বিষয়ে হলো ওনারা চাচ্ছে যে ভোটের অধিকার দেওয়া হোক। তরুণ সমাজরা হয়তোবা এই পচা গলার সমান যে ব্যবস্থাটা রয়েছে এর মধ্যে দিয়ে ভোটার প্রক্রিয়া কতটুকু অংশগ্রহণ করবে, তাদেরকে যদি নিশ্চয়তা না দেওয়া হয়, ইতিমধ্যে আমরা দেখেছি এটা ওনাদের খুবই একটা ভালো নিশ্চয়তা দেওয়া হয়। এই যে আমাদের যে পোস্টারের যে ঢাকা শহর ছেয়ে গেছে, যেখানে হলো এখনো রক্তের দাগ শুকায় নাই, সেই পোস্টার কিন্তু ওনারা হলো তড়িৎ গতিতে করে এখন উইথড্র করছে। এবং আমরা হলো জাতীয় যে সংহতি এবং বিপ্লব দিবসে দেখেছিলাম বিভিন্ন দেওয়ালগুলো তো হলো
পোস্টার মেরে দিয়েছিল। তো সেই জায়গা থেকে এটা অতি উৎসাহী অনেকে করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমরা চাচ্ছি এই ধরনের কোনো সংস্কৃতি না হোক, এবং এই যে সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, ওনাদেরও বোধোদয় হয়েছে এবং বিএনপি একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, এবং এই দুর্দান্ত সিদ্ধান্তকে আমরা অভিনন্দন যেন আগামীতেও এই যে তরুণ প্রজন্মের যে পালসগুলো বোঝার ওনাদের যে ক্যাপাসিটি অর্জিত হচ্ছে, এবং তরুণ প্রজন্মের মধ্য দিয়ে ক্ষমতায়নের যে প্রক্রিয়াটা ওনারা শুরু করবেন বলে আমরা আশা করি। এটাতে একটি হতে পারে যে আমাদের ইলেকশন প্রসেসগুলোতে তরুণদের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়। 2 নম্বর হলো আমাদের ইলেকশন প্রসেসগুলোতে যে একটি প্রাগৈতিহাসিক যে ব্যবস্থা রয়েছে, পোস্টার দিয়ে সব জায়গায় ভরে ফেলা অথবা কোনো কিছু, এবং টাকার ছড়াছড়ি বা কোনো কিছু, একটা রুম থেকে ক্যান্ডিডেট নির্বাচনের জায়গাটায় জনপ্রতিনিধিদের সাথে কোনো যোগাযোগ না রেখে ঢাকা থেকে সব কিছু নিয়ে যাওয়া, এইসব অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা আমাদের যে বোঝাপড়ার জায়গা থেকে যতদিন আমরা বড় হয়েছি আমরা দেখে আসছি। তো সেই জায়গা থেকে তারা কতটুকু আমাদেরকে এই জায়গাটায় নিশ্চয়তা বিধান করবে, এবং জনপ্রতিনিধি যখন আমরা আমাদের বিভিন্ন জায়গায় কথা বলি, এখনও টেন্ডারবাজি বা চাঁদাবাজি এগুলো একটু কমে নেয়। এবং ইদানি আজকে আমি আমাদের কুমিল্লা যে প্রতিনিধি তার সাথে কথা বলছিলাম, তো ওইখানে টেন্ডারবাজি এবং চাঁদাবাজি নিয়ে তারা খুব অতিষ্ঠ, এবং যে বাসগুলো জাস্ট কমিটি পরিবর্তন হয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে দখল। সো এই জায়গাগুলো থেকে আমরা তরুণ প্রজন্ম কিন্তু দেখতেছি। তো আমরা গত ফেসিস্ট সরকারকেও দেখেছি, এই অবস্থার যদি আমরা আরও ভবিষ্যতে দেখি তাহলে তো কিন্তু আমরা অনীহা প্রকাশ করব। কিন্তু এই অনীহা প্রকাশ থেকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর জন্য জাতীয় নাগরিক কমিটি একটি পলিটিক্যাল ইনিশিয়েটিভ নিয়েছে, যে পলিটিক্যাল দলগুলো যখন তরুণদেরকে আকৃষ্ট করতে পারছে না, সে জায়গায় জাতীয় নাগরিক কমিটি তরুণদের মধ্যে সে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে সুস্থ ধারার একটি জনসমাজ এবং তরুণ জনগোষ্ঠীকে রাজনীতিতে কীভাবে নিয়ে আসা যায় সেই জায়গাতে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতে এই জায়গাতে কাজ করে যাবে। এক্ষেত্রে আমরা মনে করি যে রাজনৈতিক ক্ষেত্রে যে দলগুলো আছে তারা ইউনিটির ভিত্তিতে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদেরও সহযোগিতা হবে, এবং বাংলাদেশের যে আপামর জনতার যে স্বপ্ন আগামীর একটি নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ, সেখানেও আমরা ভালো একটি সুফল বয়ে আসবে বলে মনে করি। ধন্যবাদ জনাব বাবুল। জি শোনেন, আমি আসবো আপনার কাছে। না শোনেন, আমাদের ছোট ভাই সহযোদ্ধা নাগরিক কমিটি যেভাবে বলছে তার কথার মধ্যেও কিন্তু একটা ফ্যাসিস্টের পদধ্বনি শব্দ আমি শুনতে পাই। সমস্ত দায়িত্ব তরুণদের, তারাই সব কিছু করছে, তারাই সব কিছু ঠিক করে দেবে, এই চিন্তাটার মধ্যে একটা ফ্যাসিস্ট চিন্তা আছে। কিন্তু বিগত সরকারের আমলে যেটা, তিনি শুধু রাজনৈতিক দলকেই দায়ী করছেন, আওয়ামী লীগ এবং বিএনপিকে সমানভাবেই তিনি দায়ী করে যাচ্ছেন। দুইটা রাজনৈতিক দল, এখানে আরেকটা সেটাও বলছেন না, আরেকটা রাজনৈতিক দল যে শাসন করছে 9 বছর সেটাও কিন্তু বলছেন না। আর চুপ্পুর বিষয় যেটা বলছেন, চুপ্পুর বিষয়, আপনাদের কাছে আমার আহ্বান কি, আপনারা যদি এতই প্রাগ্রসর চিন্তার হয়ে থাকেন, সমস্ত তরুণদের প্রলুব্ধ মুগ্ধ করবার দায়িত্ব যদি আপনাদের হয়ে থাকে বা করে থাকেন, আসেন আপনারাও রাজনীতির ময়দানে আসেন। উন্মুক্ত পরিবেশ তো এখন করেন, রাজনীতি করেন। বিএনপির মতো রাজনীতি দল পচা গলা দুর্গন্ধ, আগে শাসন করছে খারাপ, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছেন, আপনি ধোয়া তুলসী পাতা হয়ে আসছেন, দেবতা হয়ে আসছেন, আলোকবর্তিকা নিয়ে আসছেন। আসেন রাজনীতির ময়দানে আসেন, উন্মুক্ত পরিবেশ, আসেন প্রতিযোগিতা করি। আপনি সমস্ত তরুণদেরকে লিজ নিয়েছেন, আপনি সমস্ত মানুষের চেতনাকে লিজ নিয়েছেন, আপনি গণতন্ত্রকে সুন্দর করে দেবেন, উদার করে দেবেন। তো হাসিনার কথাবার্তাই, আপনি মানুষের কথা বলছেন না, মানুষের ভোটের চিন্তা করছেন না। সেই এই ধরনের চিন্তা চেতনা। আর চুপ্পু, বিএনপি তো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ছেলে খেলা করতে পারে না। এই রাষ্ট্র, এই চুপ্পুর কাছেই তো আপনি শপথ নিয়েছেন। এই চুপ্পুর কাছেই যদি আপনি এই ফ্যাসিস্ট শাসন, আমি পরতে পরতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের রসুনের কর মতো স্তরে স্তরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফিন সিদ্দিকের আমলে 700 শিক্ষক নিয়োগ হয়েছে, এবং তাদের অনেকের ভূমিকা ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিল, নিকৃষ্ট ছিল। আপনি কি একদিনে তাকে বাদ করে দিতে পারবেন? দেওয়া উচিত। একটা সংকট, আপনি তো প্রতিনিয়ত দেশে সংকট তৈরি হচ্ছে, এক এক ধরনের ষড়যন্ত্র, এক এক ধরনের কুয়ের প্রচেষ্টা। এই কুয়ের প্রচেষ্টার মধ্য দিয়ে জনাব বাবুল, শেখ হাসিনা তো একদিনেই চলে গেলেন, তো চুপ্পু চলে গেলে কি ক্ষতি হতো? না, অসুবিধা কি? চুপ্পু যাক, সেটি নিয়মের মধ্য দিয়ে। আমরা বলছি, আমরা বলছি চুপ্পুকে আমরা ডিফেন্ড করছি না, এটা আমাদের দায়িত্ব না। বিএনপির কেউ সেটা বলেনি। আমরা যে বলছি যে আপনি চুপ্পু বাংলাদেশের রাজনৈতিক শাসনের, দেশ শাসনের জন্য চুপ্পু এমন কোনো ম্যাটার না, কোনোই ম্যাটার না। আপনারা দেন না চুপ্পুকে বিদায় করে। এটা নিয়ে বিএনপি হাই হোসেন করবে না, মাতম করবে না। চুপ্পু বিএনপিরও লোক না, দেন না, আপনি অসুবিধে কি? সেটা আমি বলছি না। আমি বলছি আপনি দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। কারণ আমরা একটা সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত করছি দেশটা, সময়টা খুব খারাপ প্রতিনিয়ত। আপনি দেখছেন
আজকেও আমাদেরকে পাহারা দিতে হচ্ছে, নানান ধরনের বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, কি পাল্টা অভ্যুত্থান, এগুলো আমাদেরকেও ফেস করতে হয়। আমাদেরও ছাত্র দলের 134 জন, আপনার ছাত্র দলের একটা পোস্টার দিয়ে গাত্র দেওয়া শুরু হয়ে গেল। কি হয়েছে? রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ তো ব্যানার, পোস্টার, মিছিল, মিটিং, রাজনৈতিক জনসভা, লিফলেট, এগুলোই বিতরণ। তো হঠাৎ করে আপনার এটি নিয়ে কেন এত? ছাত্রদল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল করতে গেছে? ছাত্রদল কি ক্যাম্পাসে ফাউ খাইতে গেছে? ছাত্রদল কি ক্যাম্পাসে মাদক বাণিজ্য করতে গেছে? ছাত্রদল কি ক্যাম্পাসে ফজলুল্লাহকে পিটাই মারছে? এই ধরনের বক্তব্য চিন্তা, আপনি আপনার মতবাদ প্রচার করেন, আপনি আপনার লিফলেট প্রচার করেন, আপনি আপনার বক্তব্য প্রচার করেন, আপনি আপনার ব্যানার প্রচার করেন, কি এমন ক্ষতি হয়ে গেল ছাত্রদলের একটা ব্যানারে, একটা পোস্টারে? কি কারণে ছাত্রদলকে আপনার এত অসহ্য হয়ে গেল? আমি এই জিনিসটা, ছাত্রদলের রক্ত আপনার কাছে মানে প্রিয়, ছাত্রদলের পোস্টার আপনার কাছে খুব তিক্ত, এটাই দুর্ভাগ্যজনক। ছাত্রদলের এই আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম, কয়জন তার কথা মনে রেখেছে? মাগুরার আমার ছাত্রদলের সহযোদ্ধা বিবাহের 1.5 মাসের পরে মৃত্যুবরণ করেছে, কে তার কথা মনে রেখেছে? বোঝা গেছে না, বিষয়টা হচ্ছে কি, যে রাজনীতির বদল আমরা চাই, এটা ওভারনাইট হবে না, রাতারাতি হবে না, আবার আপনি জোর করেও করাতে পারবেন না। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে মানুষের মতামত নিতে হবে। এখন যেই রাজনীতি চলছে, যেটার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, ওনারা যে স্বপ্নটা দেখছেন, এই সব কিছু বাস্তবায়ন করতে হবে তো জনগণের মতামত নিয়ে। আপনি আন্দোলনের শক্তি অনেক গুরুত্বপূর্ণ, আপনি ইতিহাস রচনা করেছেন, আপনার স্থান ইতিহাসে থাকবে, কিন্তু সবকিছু আপনার কথায় হবে কেন? তাহলে তো গণতন্ত্র হলো না। আপনাকে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত অনুযায়ী কাজটা করবেন। তাহলে বিএনপির মতো লোক, জামাতের মতো লোক, আরো অনেক দল আছে, গণ অধিকার পরিষদ আছে, অনেক বাম রাজনৈতিক দল আছে, প্রত্যেকেরই তো জনসমর্থন আছে, কম আর বেশি। তাহলে বড় দল হিসেবে বিএনপি এটা বলতেই পারে যে তাদের যে জনসমর্থন, আপনি ভোটের মাধ্যমে জনসমর্থনটা জানতে পারবেন। ভোটের আগে সারা দেশে তাদের যে নেতাকর্মী আছে সেই হিসাব তো ওনাদের কাছে আছে। তাহলে একটা বড় জনগোষ্ঠী নির্বাচনে আসলে পরে আপনি বুঝবেন যে উনি যেটা চান সেটার জনগণ চায় না, উনি যেটা চান সেটা জনগণ চায়, নাকি মাঝামাঝি কিছু চায়, নাকি যেটা আছে ওইটাই চায়। সেটা গণতন্ত্রের মাধ্যমে জানতে হবে। গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এখানে কোয়ালিটি ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে। তার মানে হচ্ছে আপনি খুব বিজ্ঞ প্রাজ্ঞ মানে পণ্ডিত ব্যক্তি, আপনি যেভাবে ভাবেন রাজনীতিভাবে নাও চলতে পারে যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন। আর আপনি যদি রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, ফেসিবাদ কায়েম করেন, তাহলে আপনি ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে পারে। আমরা তো সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি এবং সেই অবস্থায় ফিরে যেতে চাই না, আর কোনোদিন যাতে না যেতে হয়। ফলে আমরা যখন প্রচলিত রাজনীতির সমালোচনা করব, বদলাতে চাইব, সেখানে আমাদের মাথায় রাখতে হবে যে জনগণের সমর্থন লাগবে এটার জন্য। দ্বিতীয়ত, আমি চাপিয়ে দিতে পারবো না। এখন কোন একটি দল যদি মিছিল করে, পোস্টার লাগায়, ব্যানার লাগায়, এটি কি নিষিদ্ধ করা হয়েছে? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো কি নিষিদ্ধ? বা যে রাজনীতি ওনারা এত বছর করেছেন সেই রাজনীতিটা যদি ওনারা এখন করেন, আপনি কি এটাকে বেআইনি বলতে পারেন? আপনি কি এখানে গায়ের জোর খাটিয়ে আপনি এটাকে প্রতিহত করবেন যেভাবে ক্যাম্পাসে করা হয়েছে? এটাও ঠিক না। ফলে আমার যেটা ব্যক্তিগত উপলব্ধি, এই 5ই অগাস্টের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু দেখছি, শুনছি, বুঝছি, তাতে করে 5ই অগাস্টের অভ্যুত্থান অনেকভাবেই প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত হয় অনেক ধরনের কাজকর্মের মাধ্যমে, যেখানে আসলে শুধুমাত্র শক্তির প্রয়োগ, তারুণ্যের মানে গুরুত্ব কেউ অস্বীকার করছে না। বাংলাদেশের জনসংখ্যার এখন প্রায় 70% তরুণ। সেই তরুণদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ভবিষ্যৎ বাংলাদেশ তো তাদেরই, প্রবীণরা তো থাকবে না। ফলে তাদের ইচ্ছা মতো হবে। সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে, আইন প্রক্রিয়া হতে হবে। শুধু আপনি হুমকি ধামকি দিয়ে গায়ের জোরে করলে তখন কিন্তু এটাকে আর গণতন্ত্র বলা যাবে না। যেটা বাবুল ভাই বললেন, ওটা আরেক ফ্যাসিবাদী চিন্তা। আমি যেটা পরিশেষে যোগ করবো, এটা বিজ্ঞ প্রাজ্ঞজন অথবা সিনিয়র সিটিজেন যারা যেটা বলেছিলেন যে ফেসিস্ট আচরণ বা ফেসিস্ট কথাবার্তা, আসলে আমাদের গত 15 ইয়ার্সে যে ধরনের ফেসিস্ট ব্যবস্থাটা আমাদের উপরে চেপে বসেছিল, সেই জায়গা থেকে আমরা এখনও সরতে পারি নাই এবং এই ব্যবস্থার বিলুপ্তটা এখনও হয়নি। বিদায়ী হলো যখন কেউ সঠিক মানে কথা বলে, অথবা একটি তরুণদের আমরা বারবার বলতেছি কিছু পালস আছে বা কিছু আকাঙ্ক্ষা আছে, আমরা যখন এই বিষয়গুলো বলতে চাই, অতীত হলো আইসিটি মামলা করেছিল এবং সেখানে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে মানুষকে হলো একটা খোপের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই সময়ে এসেছে, আমরা ওই সময় দেখেছিলাম যে সরকারি থেকেই সরকারি দল অথবা একটি রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে করেছিল। এখন আমরা এই হুমকিগুলো কিন্তু হলো একটা রাজনৈতিক দল থেকে পাচ্ছি। সো এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য যে আমরা তরুণ প্রজন্ম এই ধরনের রাজনৈতিক দল থেকে যদি এই ধরনের শব্দ চয়ন এবং বিজ্ঞজনদের থেকে এই ধরনের শব্দ চয়ন তরুণদের উপরে চাপিয়ে দেওয়া হয়,
তবে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই যে উনি বিজ্ঞজন বলেছিলেন যে 70% তরুণ এবং তারা এই ধরনের শব্দ চয়নের সাথে অভ্যস্ত হতে চায় না এবং রাজনৈতিক দলগুলা ঐক্যের জায়গাতে কাজ করবে, সহমর্মিতার জায়গায় কাজ করবে এবং সহনশীল যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেটার জন্য হলো তরুণরা রক্ত দিয়েছিল, সেই জায়গাটা আমরা আগামীর বাংলাদেশটা দেখতে চাই। এবং বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির এই জায়গায় আরও যে সহনশীলতার পরিচয় দিবে এবং সেই জায়গাটা থেকে আমি বলেছিলাম যে বিএনপি একটি গণ অভ্যুত্থানের শক্তি, সেই শক্তি যদি গণ অভ্যুত্থানের যে স্পিরিট এবং চেতনা রয়েছে সেটা যদি সরে যাওয়ার প্রচেষ্টা করা হয়, আমরা বারবার গণ অভ্যুত্থানের শক্তিকে একসাথ করার জন্য আমাদের জোর প্রচেষ্টাটা চালিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।